সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন ভাবনা নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই পরিচয় করে দিচ্ছি মির্জা নুরুল গনি শোভন, পরিচালক এসএমই ফাউন্ডেশন। আমরা পেয়েছি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রেসিডেন্ট বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই মির্জা নুরুল গনি শোভন, আপনার কাছে একটু জানতে চাই যে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে অনেক কিছু পরিবর্তন এসেছে এবং গত প্রায় 1 থেকে 1.5 মাসের মতো যারা ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র উদ্যোক্তারা ছিলেন তাদের ব্যবসার যে আসলে উন্নয়নের ধারাবাহিকতা সেখানে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তো একটু আমি জানতে চাই যে আসলে এই মুহূর্তে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র উদ্যোক্তারা কেমন আছে এবং তাদের আসলে বর্তমান পরিস্থিতি কি? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই সাম্প্রতিক সময়ে আমাদের অনেক ছাত্র জনতা এই আন্দোলনের সময় নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, সেই সরকারের প্রতি আমাদের অনেক আশা রয়েছে, তাদেরও আমরা অভিনন্দন জানিয়ে আমার দু এক কথা বলতে চাই। আসলে আপনি জানেন যে সেই পুরনো কথা বলতে হয় যে কোভিড পরবর্তী সময়ে এসএমইদের যে ধাক্কা, সেটা কাটিয়ে উঠতে না উঠতেই আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এবং সাম্প্রতিক সময়ে যে গত 1.5 মাস 2 মাসের মধ্যে বাংলাদেশে এই কোটা বিরোধী আন্দোলন যেটা পরবর্তীতে হলো, এই সকল বিষয়ের মধ্যেই কিন্তু দেখা গেছে যে ক্ষুদ্র শিল্প বাধাগ্রস্ত হয় সবসময়। সারা দেশে যদি আপনি খেয়াল করে দেখেন, আমার মনে হয় যে প্রায় 80% শিল্প কিন্তু চালাতে পারে নাই। এবং এখানে আরেকটা বিষয় আমি বলতে চাই যে শুধু বন্ধই হয়ে গেছে তা না, এখানে বন্ধের পাশাপাশি বন্ধ হওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আমদানি করে যে সমস্ত র ম্যাটেরিয়াল আমদানি করে ইন্ডাস্ট্রি চালাতে হয়, সেই র ম্যাটেরিয়াল আমরা আমদানি করতে পারি নাই। অনেক প্রতিষ্ঠানই কিন্তু সেটা পারে নাই। এই কারণে আমাদের শিল্পগুলো বন্ধ হয়ে গেছে। পাশাপাশি অর্থনৈতিকভাবে কিন্তু আমাদের এই ক্ষুদ্র শিল্পগুলো অনেকাংশেই আপনার সবল না। বিশেষ করে সুদের যে ব্যাপারটা যদি আমাকে বলতেই হবে, যে এখন যেটা 9 ডিজিটে নেমে গেছিল সেটা কিন্তু এখন আবার 14-15-তে চলে আসছে। সিঙ্গেল ডিজিট থেকে এখন আবার, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তার একটা চাপের মুখে বরাবরই এসএমইদের উপর চাপটা সবসময় বেশি আসে। এইটা উত্তরণ করার জন্যে আমার মনে হয় যে বিশেষজ্ঞ পর্যায়ে যেমন এটা উপরে চিন্তা ভাবনা করা দরকার, এবং সরকারের প্রতিও আমরা মনে করি যে এই বিষয়টা লক্ষ্য রাখবে যাতে আমদানি করে আমাদের শিল্পগুলো চালানো যায়। পাশাপাশি ঋণের যে বোঝা, এই বোঝা থেকে আমরা যাতে পরিত্রাণ পেতে পারি, একটা সহজসাধ্য বিষয়। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আপনি জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা উনি সোশ্যাল বিজনেসের উপরে অনেক কাজ করেছেন এবং এ ধরনের আসলে রুট লেভেলে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা অনেক। তো এখন আসলে সাম্প্রতিক সময়ে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র উদ্যোক্তারা যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে আপনার মতামত কি? আসলে কিভাবে এখন যারা দায়িত্বে আছেন তারা কোন কোন জায়গায় আসলে নজর দিলে এই উদ্যোক্তারা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে? আসলে ক্ষুদ্র মাঝারি সেক্টর মধ্যে আপনার বাংলাদেশের যে শিল্পের যে স্ট্রাকচারের মধ্যে আপনার মোর দ্যান 90% হলো ক্ষুদ্র মাঝারি। আর আপনি বলছেন ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র, এই ক্ষুদ্র অতি ক্ষুদ্রই আপনার সংখ্যা বেশি। কারণ আমি যেমন আপনার লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে রিপ্রেজেন্ট করে থাকি সমিতির একজন কর্মকর্তা হিসাবে, সভাপতি হিসাবে। তা আমরা যে জিনিসটা ফিল করছি, কারণ আপনি জানেন যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আপনার মানে যে কোনো শিল্পের ক্যাপিটাল মেশিনারি তৈরি করে, এর খুচরো যন্ত্রাংশ তৈরি করে এবং এটার রিপেয়ারিং, মেনটেন্যান্স, সার্ভিসিং এই কাজগুলো করে থাকে। তা আমরা বর্তমান এই বিশ্বে যে ক্রমবর্ধমান যে আপনার প্রযুক্তির উন্নয়ন, বিকাশ, এর সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারছি না। কারণ আমরা এখনও ইন্ডিজিনাস টেকনোলজির উপর মানে আপনার স্থানীয় পর্যায়ের উদ্ভাবিত আপনার প্রযুক্তি বিভিন্ন পর্যায়ে আমরা ব্যবহার করে বিভিন্ন জিনিস তৈরি করছি।
কিন্তু এই সমস্ত পণ্য গ্লোবাল মার্কেটে আপনার অ্যাক্সেস পায় না। এই গ্লোবাল মার্কেটে যদি আপনার অ্যাক্সেস নিতে হয় তাহলে এটা টেকনোলজি আপগ্রেড করতে হবে এবং সমসাময়িক প্রযুক্তি আপনার সব দেশেই এখন আপনি উন্মুক্ত, আপনার নিজের আপনার প্রয়োজন মতো আপনি আনতে পারেন, এনে আমাদের প্রয়োজন এখন প্রযুক্তি আপগ্রেড করার জন্য বাইরের প্রযুক্তি এনে শিল্পে স্থাপন করা এবং ওই ধরনের প্রোডাক্ট উৎপাদন করা যেটা নাকি দেশের বাজারেও বিক্রি হবে এবং আপনার গ্লোবাল মার্কেটেও তখন রপ্তানি করা যাবে। বৈদেশিক মধ্যে একদিকে সাশ্রয় হবে, বিপুল পরিমাণে আয় হবে। এখন এই সহজ জিনিসটা আমরা দীর্ঘদিন যাবৎ আপনার মানে সাফার করছি। আর যেটা বললেন যে কোভিডের পরবর্তী এবং যুদ্ধ, মধ্যপ্রাচ্যে আপনার যে আপনার গণহত্যা চলছে গাজায়, সব কিছু মিলিয়ে মানে আমরা আপনার দাঁড়াতে পারছি না। এখন এই গণ অভ্যুত্থানের মধ্যে যে সমস্যাটা শুধু আমাদের না, সব সেক্টরেই হয়েছে। তা আমাদের যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি বিবেচনা করা দরকার সেটা হলো আপনার আমাদের যে ঋণের ব্যবস্থা আছে বর্তমানে, এই ঋণ দিয়ে আমাদের শিল্প হয় না, অতি ক্ষুদ্র শিল্প হয় না। কারণ এখানে যাই আমরা কিছু তৈরি করতে যাই, আমরা যদি কোনো প্রযুক্তির জন্য টাকা লোন নেই, সেটা ম্যাক্সিমাম 36 মাস 3 বছরের মধ্যে পরিশোধ করতে হয় এবং এটাকে আপনার 36টা চেকের মধ্যে অ্যাডভান্স সিগনেচার নিয়ে নেয়। আর এটা আপনার টার্ম লোন বলা হয়। এই টার্ম লোনের ইন্টারেস্টটা আপনার কিউমুলেটিভ ইফেক্টে গিয়ে দেখা যায় যে হয়তো 12% পড়ছে, আপনাকে হয়তো 30% গিয়ে পড়লো। কারণ আপনার শেষ দিন পর্যন্ত ওই কিস্তির পরিমাণ 12% হারে একই, যদিও 80% টাকা প্রিন্সিপাল পেড আপ হয়ে গেছে। তো যার জন্য ওইটার দিনের শেষে গিয়ে আপনার আমাদের 30% দিতে হয় ইন্টারেস্ট। এইভাবে হয় না। তা আমাদের এর জন্য বিকল্প ব্যবস্থা অন্যান্য দেশে আছে, উন্নত দেশে আপনার যেটা আমরা দেখি সেটা হলো আপনার ভেঞ্চার ক্যাপিটাল। যেহেতু আমরা আপনার কোলাটেরাল মর্গেজ ওই পরিমাণ দিতে পারি না, যদি আজকে 5 কোটি টাকার একটা ছোট্ট প্রজেক্ট হয়, আমরা যদি গাড়ির কোনো একটা যন্ত্র অঞ্চল তৈরি করি, এর জন্য আপনি ছোটো একটা প্ল্যান্ট করতে গেলে আপনার মেশিনারি আপনার ইনফ্রাস্ট্রাকচার মিলে মিনিমাম 5 কোটি টাকা। এখানে 5 কোটি টাকা আনতে গেলে মনে করেন 40% 30% আমাকে দিতে হবে। তা আমি আপনার এই 1.5-2 কোটি টাকা আমি করতে দেবো, তা আমার তো ওই সাধ্য নেই। এখানে ভেঞ্চার ক্যাপিটাল, আপনার শেয়ার মার্কেট আছে, স্টক মার্কেট আছে, তারপর আপনার ব্যাংকের টাকা আছে। এই দুইটা আমাদের জন্য উপযোগী না। আমাদের এই চ্যালেঞ্জকে ওভারকাম করতে গেলে আমাদের ভেঞ্চার ক্যাপিটাল দরকার। ভেঞ্চার ক্যাপিটাল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় আছে। আমি আপনার প্র্যাকটিক্যালি একটা ওয়ার্কশপে ছিলাম আপনার 7 দিন। সেখানে আমরা দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর, ভেঞ্চার ক্যাপিটালের বিভিন্ন এমডি লেভেলের আপনার রিসোর্স পারসন, তাদের কাছে যে লেকচার দেখলাম, যে আমাদের দেশে এখন পর্যন্ত এটা অনুপস্থিত। তার মানে আপনি বলছেন যে এই মুহূর্তে যদি উদ্যোক্তাদের মধ্যে ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে ফান্ড পাওয়ার প্রবণতা বাড়ানো যায় সেটি একটা হবে। কিন্তু যেটি আসলে এখন বলছে যে এই ঋণের মেয়াদ, এই মেয়াদটা খুবই স্বল্প মেয়াদি, তো এটা দীর্ঘমেয়াদী লোনে রূপান্তর করার এখন একটা সময়ের দাবি, এটার সাথে আপনি কতটুকু একমত? এটা ধরেন ওয়ার্কিং ক্যাপিটালের কথাটা যেটা রাজ্জাক ভাই বলছেন, ঠিকই বলেছেন যে 36 মাসের মধ্যে টাকাটা দিয়ে দিতে হয়, বা কোনো কোনো ক্ষেত্রে 5 বছর পর্যন্ত আপনার একটা প্রক্রিয়া থাকে ঋণের সময়কাল। কিন্তু আমার মতে যে দেখেন আপনি হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রে দেখেন যে 20 বছরের 25 বছরের সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু যেটা শিল্পটা তো একদিনে আপনার এটা কিন্তু বিকশিত হয় না। শিল্পের বহু চড়াই উতরাই পার হয়ে তারপর তার একটা সময় লাগে। সেক্ষেত্রে যদি এটাকে মিনিমাম আপনার যদি 10 বছরও যদি দেওয়া হইতো, তাহলেও কিন্তু ক্ষুদ্র শিল্পের জন্য অনেকাংশেই আমরা সুবিধা নিতে পারি। আর চ্যালেঞ্জে যদি আপনি দেখেন যে শুধুমাত্র এই ঋণের প্রবাহ বৃদ্ধিটাই কিন্তু একটা চ্যালেঞ্জ মনে করি। আরও অনেক ধরনের চ্যালেঞ্জ আছে আমাদের ক্ষুদ্র শিল্পের, যারা প্রশিক্ষিত লোকের কিন্তু খুব অভাব। আমাদের স্কিল ওয়ার্কার কিন্তু খুব আমরা কথা বলবো। তার আগে একটু আমি রাজাক সাহেব আপনার কাছে জানতে চাই যে যেটি উনি বললেন যে মেয়াদটা বাড়ানো দরকার এবং সেটা ন্যূনতম 10 বছর করা উচিত। আরেকটি বিষয়, এখন যে ব্যাংকের তারল্য সংকট এবং ফান্ডের যে সমস্যা, এবং যারা উদ্যোক্তা আছে তারা যারা বহির্বিশ্বের সাথে কাজ করছে তাদের এলসি প্রবলেম, তারপরে ডলারের রেট হাই হয়ে যাওয়া এবং পাশাপাশি আপনার হাই ইন্টারেস্ট রেট,
এখানে আসলে আপনার মতামত কি, যে ইন্টারেস্ট রেটটা আসলে যেহেতু আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন আমরা দেখছি যে অনেকটা পরিবর্তিত, এই সময় কি আসলে ইন্টারেস্ট রেট কমানোর সম্ভব? যদি না কমানো যায় তাহলে আদার্স কি প্রক্রিয়া আছে যেটার মাধ্যমে আসলে এই ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্রদের সহযোগিতা করা যায়? আসলে দেখেন, মুদ্রাস্ফীতির যে হারে বর্তমানে চলছে, এখানে আমরা জোর করে আপনার ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে পারবো না। এটা আমরা মানে মানে চাওয়াটাই হবে একটা বোকামি। কেন আমি জানি যে 12% যদি আপনার হয়, আপনার এর উপরে হবে আপনার ইন্টারেস্ট। কেন আমি টাকা রাখবো আজকে আপনার 9% ইন্টারেস্ট, আমি যদি টাকা মূলধন চাই, তাহলে আপনার তো ব্যাংকের ডিপোজিটই পাবে না, দেন ওর চেয়ে কম ডিপোজিট। কারণ এটা অবাস্তব। দেশের অর্থনীতি বর্তমানে যে অবস্থা আছে, যদি এখান থেকে ইনফ্লেশনটা কমিয়ে আপনার সার্বিক ডিসিপ্লিনে আসে, তাহলে একটা পর্যায়ে গিয়ে অটোমেটিক্যালি আপনার ইন্টারেস্ট কমবে। তবে এখন আসেন যে শর্ট টার্ম এবং লং টার্ম লেন্ডিং, আপনার ঋণ আপনার দেওয়ার সময় আপনার যেটা আমি একটু আগে বললাম, ওটা কিন্তু আপনার টার্ম লোন, এটা কোনো আপনার প্রজেক্ট লোন না। ওটা আপনার রানিং একটা শিল্প আছে বা ছোটো একটা ব্যবসা আছে, ওখানে আপনি নিলেন, নিয়ে ওইটা দিয়ে কাজ করলেন। কিন্তু আমি বলছি আমার এখানে গ্লোবাল কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে হবে। গ্লোবাল কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে গেলে আমাকে টেকনোলজি আনতে হবে। ওখানে টার্ম লোনে চলবে না, আমাকে দিতে হবে আপনার প্রজেক্ট লোন। এই প্রজেক্ট লোন যদি আমি যেটা বললাম যে আপনার মানে ভেঞ্চার ক্যাপিটাল হয়, এটা একটা সোর্স। বিকল্প আরেকটা আছে, যেমন আমাদের দেশের যারা ব্যুরোক্রেসিতে আছে, তারা যে আপনার গাড়ির জন্য লোন নেয়, বাড়ির জন্য লোন নেয়, যদি আপনার 9% হয় আপনার মানে রেট অফ ইন্টারেস্ট, বা 10% হইলে 50% আপনার গভর্নমেন্ট দেয়। তো হোয়াই নট টু দ্য স্মল ইন্ডাস্ট্রি? আমাকে আপনার আমি টার্কিতে দেখছি, আপনার টার্কিতে আপনার স্মল ইন্ডাস্ট্রিজে আপনার ব্যাংকের যে রেট আছে, ওই রেট অনুযায়ী আপনার ঋণ দেয়। আমরা একটু বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। যেটি আসলে বলছিলেন রাজ্জাক সাহেব, যে ইন্টারেস্ট রেটের মডেলটা আসলে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্রদের জন্য চেঞ্জ করা প্রয়োজন এবং সময়ের দাবি, কারণ তাদের ব্যবসাগুলোকে টিকিয়ে রাখা বা সার্ভাইভ করার জন্য। পাশাপাশি আপনার কি মনে হয় যে যেহেতু আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তার ইন্টারন্যাশনাল এক্সপোজার অনেক বেশি, সো এই ক্ষেত্রে বাইরে থেকে আসলে অনেক ফান্ড এ ধরনের গ্রিন বিজনেস বা সোশ্যাল বিজনেস এবং ছোট এবং স্মল এন্টারপ্রেনারদের জন্য ফান্ডিং করা হয়, গ্র্যান্ট দেওয়া হয়, সেই ফান্ডগুলোকে কি আমরা এখন আবার মোবিলাইজ করার সময় এসেছে? অবশ্যই সুযোগ এসছে, কারণ আমরা আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীতে একজন ব্র্যান্ড নেম। ওনার সোশ্যাল বিজনেস তো আজকে সারা বিশ্বে মডেল হিসাবে, রোল মডেল হিসাবে বিভিন্ন জায়গাতে এটা হচ্ছে। তা আমাদের এখানে আমি দুইটা ভাগে বলতে চাই, যে প্রথমত হচ্ছে যে সরকার আপনার ঋণের সুদ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে সরকার কিন্তু ইনসেন্টিভ দিতে পারে। এখানে দুইটা জিনিস, শুধুমাত্র এসএমই ডেভেলপমেন্ট আপনার ঢাকা চট্টগ্রাম না, সারা দেশব্যাপী কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। এক সময় 90s সময় আমাদের দেশে কিন্তু বিশেষ ঋণ কর্মসূচি ছিল, যেটার মাধ্যমে বিসিকের মাধ্যমে লিড ব্যাংক সিস্টেম ছিল, আপনার ছোট ছোট উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়া যেত। সেই অবস্থায় আবার ফিরিয়ে আনা উচিত বলে আমি মনে করি। গ্রামে গঞ্জে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি চান আপনি, তাহলে এটা দরকার আছে। আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু গত কালকে না পরশুদিনই উনি বলেছেন যে বিদেশি বিনিয়োগ প্রচুর পরিমাণে আকর্ষিত করতে হবে, পাশাপাশি স্থানীয় বিনিয়োগের কথা উনি বলেছেন। তা দুইটাই আপনি যেটা বলছেন যে গ্রান্ট মানি সবাই পায় না, গ্রান্টগুলো আসে কোনো না কোনো বিশেষ ক্ষেত্রের জন্যে। তা আপনার বিনিয়োগটা, বড় বড় বিনিয়োগ আমাদের দেশে আসবে, স্থিতিশীল সরকার যখন থাকে তখন কিন্তু বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করে। আমাদের এখানে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য বা অতি ক্ষুদ্রর জন্যে আমার মনে হয় যে এখানে সরকারের পক্ষ থেকে বিশেষ যদি স্কিম গঠন করা যায়, পাশাপাশি আপনার অনেকগুলো রিফাইন্যান্স স্কিম আছে, আপনি জানেন। এই রিফাইন্যান্সিং স্কিম বর্তমানে বাংলাদেশ ব্যাংকে 12-13টা স্কিম কিন্তু কাজ করছে। এই সমস্ত স্কিমগুলো কিন্তু সাধারণ যারা উদ্যোক্তা তারা কতটুকু জানে, ইভেন আমি অনেক জায়গায় দেখেছি যে ব্যাংকাররাও জানে না, অনেক শাখা পর্যায়ে ব্যাংকাররাও কিন্তু সেটা জানে না। এই যে অবস্থাটা, এটাকে মানুষকে আগে জানাতে হবে।
আপনার রাতারাতি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে হলে আপনাকে প্রথমে পরিবেশ দিতে হবে, তারপর সেখানে আপনার, আমি বলেছি যে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট আপনি কিভাবে দিবেন, আপনার টেকনোলজি সাপোর্টটা কিভাবে আসবে, আমাদের দক্ষ শ্রমিকের প্রশ্ন আছে এখানে, আপনার মালিকেরও কিন্তু প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমরা ছোট ছোট ইন্ডাস্ট্রিতে কি মালিকই কিন্তু অ্যাকাউন্টেন্টের ভূমিকাও পালন করে, ম্যানেজারিয়াল ক্যাপাসিটি তার মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। এই জন্যে পরিপূর্ণভাবে ক্ষুদ্র শিল্পের মালিক দেখা যায় যে একটি ব্যক্তিকেন্দ্রিকভাবেই অনেকাংশেই কিন্তু ক্ষুদ্র শিল্পগুলো পরিচালিত হয়। এই জন্যে আমাদের একটা সমন্বিত প্যাকেজ যদি ঘোষণা করা যায়, এবং আমি আশাবাদী যে বর্তমান সরকার, আপনি নিজেও বলেছেন, আমাদের রাজ্জাক ভাই উনি খুব অভিজ্ঞ মানুষ, উনিও বলেছেন যে আমরা আমাদের বর্তমান সরকারের কাছে কিন্তু আমাদের প্রত্যাশাটা অনেক বেশি। আমাদের এখানে কিন্তু অভিজ্ঞ ব্যক্তিরা কিন্তু এখন দায়িত্বের মধ্যে আসছে, তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ওনাদেরকে সময় দিতে হবে। রাতারাতি একটা পরিবর্তন নিয়ে আসা যাবে সেটা যেমন নয়, এবং আমরা আশাবাদী যে আমাদের বর্তমান সরকারের নেতৃত্বে আমাদের বিনিয়োগ বাড়বে। এবং আমাদের যে দেখেন এসএমই ফাউন্ডেশন আমাদের আছে, এসএমই ফাউন্ডেশনে সেই 200 কোটি টাকা দেয়া হয়েছিল একদম ফাউন্ডিং টাইমে, তখন বিএনপি সরকার ছিলেন যখন শুরুটা হয়, সেইখানে কিন্তু আপনার এন্ডাউমেন্ট ফান্ড 200 কোটি টাকা, এটাকে আমার মনে হয় যে বর্তমান সরকারের কাছে আমরা এটাও দাবি করতে পারি যে এসএমই ফাউন্ডেশনকে আরও যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেওয়া যায়, তাহলে এখান থেকেও কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তারা সুবিধাগুলো নিতে পারবে। আর সেক্ষেত্রে আপনি বলছিলেন যে ইন্টারেস্ট রেটের কথা এবং কিভাবে করা যায়, একটু আপনার কাছে জানতে চাই যে যেহেতু এখন একটা বিশেষ সময়ে যাচ্ছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং তারা অনেক কিছু গোছিয়ে আসতে একটু সময় লাগবে, এই টাইমটাতে আসলে উদ্যোক্তারা বলছেন যে তাদের টিকে থাকাটাই অনেক কষ্ট হচ্ছে। বেশ কিছুদিন ইন্টারনেট বন্ধ ছিল, তারপরে তাদের ফ্যাক্টরি ওপেন করতে পারেনি, এখন তাদের আবার ঋণের হিসাব যেটি ইন্টারেস্ট রেট জমে গেছে সেগুলো তাদের আবার পূরণ করতে হচ্ছে, আবার মাসিক বেতনও দিতে হচ্ছে, সব কিছু মিলিয়ে তাদের একটা নাভিশ্বাস অবস্থা। এই জায়গায় আসলে তারা কিভাবে টিকে থাকবে? না, আমি অন্যভাবে এটা চিন্তা করতে পারি যে আমাদের যে মানে চিফ অ্যাডভাইজার যিনি আছেন, উনি তো একজন একটা ব্র্যান্ড, তার নামই একটা ব্র্যান্ড। উনি আপনার ইচ্ছা করলেই আপনার বিশেষ তহবিল আপনার ক্ষুদ্র শিল্পের জন্য করতে পারে, এবং সেখান থেকে আপনার মানে মার্কেট রেট কিন্তু ডিসটর্শন করা যাবে না। ব্যাংকে যদি 12% থাকে, ওইটাও 12% হবে, কিন্তু 6% গভর্নমেন্ট দেবে, 6% আমি উদ্যোক্তা দেবো। তার মানে ভর্তুকি দিতে বলছেন? এটা আমি চাকরিতে দিতে পারি, এটার ফলে কি হয়, যেটা এটা কিন্তু অলরেডি প্র্যাকটিস আছে আমাদের দেশেও আছে, আমাদের দেশে আছে। এটা কোথায় আছে আপনার? এটা হলো যারা ব্যুরোক্রেসিতে আছে, তারা একটা গাড়ি কিনলে ওই বেনিফিটটা পায়, তারা একটা বাড়ি বিল্ডিং করতে গেলে তারা বেনিফিট পায়। তাহলে একটু এটা আপনার সাথে একটু অ্যাড করি, যেহেতু যখন আসলে ঋণের প্রণোদনার টাকাটা এসেছিল, এই বড় বড় ফান্ডগুলো বড় উদ্যোক্তারা কিন্তু নিয়ে গেছে, এবং আমরা দেখছি যে সেগুলো উইলফুল ডিপোর্টার, ব্ল্যাক মানি এবং টাকা পাচার হয়ে যাওয়ার পরিমাণ বেড়েছে। এই টাকাগুলো এনে কি ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে আসলে দেওয়া সম্ভব কিনা? আমি অত জটিল যাচ্ছে না, তাহলে এটা কোল্ড স্টোরেজে চলে যাবে, ওইটা শেষ করে আসবে, তারপরে আমি করবে না। আমার জন্য আমি মনে করি ক্ষুদ্র শিল্পে আপনার দেশের কর্মসংস্থান এবং আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং টোটাল আপনার মানে অর্থনীতির মধ্যে যে একটা ব্লাড সার্কুলেশনের যে একটা চাঞ্চল্যতা, এটা কিন্তু আপনার সম্ভব ফ্রেশ একটা মানে ফান্ড করা, এবং এটা আমি মনে করি বর্তমান সরকারের জন্য এর কোনো সমস্যা না। আমার মনে হয় এই দেশের ক্ষুদ্র শিল্পের একটা ভালো একটা সময় আসছে, যদি এই জিনিসটা ঠিক গভর্নমেন্ট করে, দরকার পড়লে যারা নাকি আপনার স্টেক হোল্ডার আছে তাদের সাথে আরও ডিসকাশন করতে পারে যে আমি যে বললাম আমারটাই হবে এমন কোনো কথা না, মানে সবার জন্য একটা রেশনাল একটা ব্যবস্থা, যেটা মানে সেক্টর ইম্পর্টেন্স আছে, প্রোডাক্টের আপনার গুরুত্ব আছে, অর্থনৈতিক ভ্যালু আছে, কর্মসংস্থানের সুযোগ আছে, আমদানি বিকল্প পণ্য এবং রপ্তানির সুযোগ আছে, বাজার আছে, সমস্ত কিছুর মধ্যে আপনার বিবেচনা করেই অন্তত 10টা সেক্টরকে যদি আপনার এই ফান্ডিং আনা হয়, তাহলে মানে আগামী কয়েক বছরের মধ্যে দেশের আপনি চেঞ্জ হয়ে যাবে। আর এটা হলো কিন্তু একটা হলো ভেঞ্চার ক্যাপিটাল, একটা হলো আপনার প্রণোদনার সমেত আপনার, আরেকটা হলো লং টার্ম। আমি একটা ব্যাংক করছি, আমার কাজ হলো ডিপোজিট রাখা আর মানুষকে ল্যান্ডিং করা। আমি যদি এই ল্যান্ডিং করার সময় যাকে চয়েস করব, সে ভালো একজন উদ্যোক্তা, অর্থাৎ কিস্তির টাকা সময় মতো পরিশোধ করে,
আমি তাকে 10 বছর 5 বছর কেন, তাকে আমি 20 বছরের জন্য দেবো। কেন আমি যদি তাকে ক্লোজ করি, আমি আরেকটা উদ্যোক্তা খুঁজতে আমাকে সময় লাগবে। কাজে আমার নিরাপদ ব্যাংকের ব্যবস্থার জন্য আপনার লং টার্ম ফান্ডিংয়ের জন্য আপনি বিবেচনা করা দরকার। মানে বিষয়গুলো কিন্তু আপনার অন দ্য টেবিল আপনার সব রয়ে গেছে, কিন্তু মানে সরকারের একটা উদ্যোগ নেওয়া দরকার, এবং এটা মানে আপনার ইন্টিগ্রেটেড একটা কম্প্রিহেনসিভ অ্যাপ্রোচ দরকার। যেমন মনে করেন আপনার ক্লাস্টারের মধ্যে নিতে হবে। এখন আমরা ছড়ায় ছিটে আছি এই সমস্ত সেক্টর ওয়াইজ ক্ষুদ্র অতি ক্ষুদ্র শিল্পগুলোকে, কারণ আমরা কিন্তু আপনার একটা জমি কিনে বিল্ডিং করে করতে পারি না ওইভাবে। আর কমপ্লায়েন্স যদি আপনার প্রোডাক্ট তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে ওইটাও নজর দিতে হবে সরকারকে। এই জন্য প্যারালাল একসাথে কিছু কাজ করতে হবে। টেকনোলজি আপগ্রেডেশন, আপনার কমপ্লায়েন্স, আপনার ইন্ডাস্ট্রিয়াল জোন, তারপরে ক্ষুদ্র শিল্পের জন্য, তারপরে ফান্ডিংয়ের জন্য যে সমস্ত বিকল্প ব্যবস্থাগুলো আছে, এই সবগুলো দিয়ে, এবং মার্কেটিংয়ের একটা আলাদা ব্যাপার আছে। ক্ষুদ্র শিল্প তো দেশ বিদেশে যেতে পারে না। তো সব জিনিসটা যদি একটা প্ল্যান নিয়ে দ্রুত, মানে শর্ট টার্ম একটা প্ল্যান নিয়ে যদি একটা অ্যাকশনের জায়গা ইমিডিয়েটলি আমরা অনুষ্ঠান শেষ করব, এবং এই সরকারকে সময় দেওয়ার দরকার এগুলি করার জন্য। জি, আপনার কাছে একটু জানতে চাই যে এই মুহূর্তে আপনার কোনো পরামর্শ আছে কিনা? এই মুহূর্তে আমার পরামর্শ বলতে গেলে আমি বলবো যে আমাদের ক্ষুদ্র শিল্পগুলোকে বাঁচানোটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। তার জন্য অর্থায়ন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আগেও বলেছি, রাজ্জাক ভাইও বলেছেন, আপনিও বলেছেন। এই অর্থায়নের ক্ষেত্রে সরকারের বিশেষ তহবিল এখানে দিতে হবে। বিশেষ করে এসএমই ফাউন্ডেশনকে তহবিল দিতে হবে, বিসিককে তহবিল দিতে হবে। পাশাপাশি আমি মনে করি যে আমাদের দেশে ক্ষুদ্র শিল্পের জন্য বেসিক ব্যাংক তৈরি করা হয়েছিল। আমরা যারা উদ্যোক্তা, আমাদের চাহিদার পরিপ্রেক্ষিতেই এটা করা হয়েছিল, কিন্তু সেটার উদ্যোক্তাদের মাঝে থাকে নাই। সেটাকে কমার্শিয়ালাইজেশন করা হয়েছে, এবং বিভিন্ন সময়ে যারা টাকা আত্মসাৎকারী তাদেরকে সেখানে বসে দিয়ে তারা ব্যাংকটাকে শেষ করে দিয়েছে। এই ব্যাংকটাকে পুনর্গঠন করতে হবে, এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এটাকে উদ্যোক্তাদের মধ্যে প্রয়োজন হলে শেয়ার ছেড়ে দেওয়া হোক, এবং যাতে করে উদ্যোক্তা বান্ধব একটা ব্যাংক তৈরি হতে পারে। সরকারকে আমি স্পেশালি এটার নজর দেওয়ার জন্য অনুরোধ করব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময়। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।